তেঁতুলপুর গ্রামে নীলা নামের এক মেয়ে বসবাস করত। তার একজন ভাই ছিল যার নাম নিলয়। তাদের দুই ভাই বোনের মধ্যে অনেক ভালোবাসা ছিল। তারা তাদের সৎ মা সেলিনা ও সৎ বোন শিলার সাথে বসবাস করত। সৎ মা তাদের দুই ভাই বোনকে অনেক জ্বালাতন করত। শিলা দেখতে তেমন সুন্দর ছিল না, কিন্তু নীলা দেখতে খুবই সুন্দর ছিল। সৎ মা তাই নীলার সাথে খুবই খারাপ ব্যবহার করত। একদিন নীলার সৎ মা তাকে বলল, নীলা, আমাকে এক কাপ চা দাও জলদি। এখনই নিয়ে আসছি মা। নীলা তার সৎ মায়ের জন্য দুধ নিয়ে এলো। তখন তার সৎ মা কিছু একটা কালো জাদু করছিল। এই নিন মা, আমি আপনার জন্য দুধ নিয়ে এসেছি। গ্লাসটাকে টেবিলের ওপর রেখে চলে যাও এখান থেকে। নীলা গ্লাসটি রেখে বাড়ির বাইরে চলে এলো এবং মন খারাপ করে বসে রইল। তখন নীলার ভাই নীলয় এলো সেখানে। কি হয়েছে নীলা, মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়নি ভাই, কিছু হয়নি। আমার কাছে কিছু লুকিও না বোন, আমি সব জানি। ভাই, কেন মা আমাদের সাথে এমন ব্যবহার করে যেন আমরা তার কেউই না? তার কথায় মন ছোট করো না, আমি তো আছি তোমার সাথে, চিন্তা করো না। আমি জানি তুমি আমার সাথে সব সময় থাকবে, এজন্যই আমি চিন্তা করি না। এই কথা বলে নীলা আবার তার কাজে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে এবং তাদের সৎ মা তাদের এভাবেই যন্ত্রণা দিতে থাকে। সে নীলাকে দিয়ে ঘরের সকল কাজকর্ম করাতো, আর সে ও তার মেয়ে শিলা সারাক্ষণ গল্প করতে থাকতো। নীলও সারাদিন কাজ করত। কাজ করতে করতে সেও বিরক্ত। একদিন নীলা ও নিলয় পালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করলো এবং তারা সেই রাতেই বাড়ি থেকে পালিয়ে গেল এক বনে। এরপর যখন তারা ক্লান্ত হয়ে পড়লো, তারা একটা বড় গাছের নিচে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা। নীলা, আমাকে এক কাপ চা দাও জলদি। কোনো সাড়া শব্দ না পেয়ে সে নীলাকে আবার ডাকলো। তারপর সে বুঝতে পারলো যে বাড়িতে কেউ নেই, তাই সে জলদি তার রুমে গেল এবং সে তার জাদুর কাচের বলের সাহায্যে জানতে চাইল যে নীলা কোথায় আছে। এবং সে জানতে পারলো যে নীলা এবং তার ভাই নিলয় দুজনেই একটা গাছের নিচে ঘুমিয়ে আছে। ভালো হয়েছে, এরা দুজনেই পালিয়ে গেছে। এখন এরা দেখবে বনে থাকাটা তাদের জন্য কত কষ্টকর হবে। এটা বলার পর সেলিনা তার কাচের বলের থেকে বনের পানিতে একটা জাদু করে আর বলে, যদি তারা এই বনের পানি পান করে তবে তারা বনের বন্য প্রাণী হয়ে যাবে। হা 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 হা। ওদিকে সকালবেলা নীলা ও নিলয় ঘুম থেকে উঠে। তারা দেখে যে তারা বনের মধ্যে অনেক দূর এসে গেছে। এখান থেকে তাদের গ্রাম অনেক দূরে এবং কেউ তাদের এখানে খুঁজে পাবে না। কিছুক্ষণ হাঁটার পর নিলয়ের পানির পিপাসা পেলে সে পুকুরে পানি পান করতে আসে। যখন সে পানি পান করার জন্য হাতে নেয়, তখন তারা পানি থেকে একটা শব্দ শুনতে পায়। তুমি যদি এই পানি পান করো তাহলে তুমি বনের বন্য প্রাণী হয়ে যাবে। ভাই, তুমি এই পানি পান করো না, আমার ভয় করছে। নিলয় নীলাকে আর কিছু না বলে পানি পান করলো না এবং তারা আবার হাঁটতে শুরু করলো। আর কিছুক্ষণ হাঁটার পর নিলয় নীলাকে বলল, আমি যদি রাস্তায় অন্য কোনো পুকুর দেখি তাহলে আমি সেখান থেকে পানি পান করব। আমার সত্যিই অনেক পিপাসা পেয়েছে। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই। তারপর নীলা ও নিলয় অনেক দূর হাঁটলো, কিন্তু তারা কোনো পুকুর দেখতে পেল না। কিন্তু নিলয় হঠাৎ করে পানির শব্দ শুনতে পেল। তারপর তারা পুকুরের সামনে গেল। নিলয় পানি পান করার জন্য হাতে নিতেই একটি শব্দ হলো। দাঁড়াও, তুমি যদি এই পানি পান করো তবে তুমি বনের বন্য প্রাণীতে পরিণত হবে। ভাই, তুমি এই পানি পান করো না। আমার খুব পানি পিপাসা পেয়েছে। এই কথা বলেই নিলয় পানি পান করে ফেলে এবং সাথে সাথে নিলয় একটি হরিণে পরিণত হয়। আমি তোমাকে বলেছিলাম এই পানি পান করো না, দেখলে তো কি হলো। এখন তুমি আর কোথাও যেও না, বনে অনেক হিংস্র প্রাণী রয়েছে, তোমার ক্ষতি হবে। কিছু দূর হাঁটার পর তারা একটি ঘর দেখতে পায়।
যেখানে থাকার জন্য অনেক পুরাতন জিনিসপত্র রয়েছে, কিন্তু এখানে কেউ বাস করে না। ভাই, আজকে থেকে আমরা এখানেই থাকবো। আমাদের কাছে এর চেয়ে ভালো জায়গা নেই থাকার মতো। এই কথা শুনে হরিণটি কথা বলার চেষ্টা করে এবং তার মুখ দিয়ে কথা বের হয়। ঠিক আছে বোন। এটা দেখে যে হরিণটি কথা বলতে পারছে, নীলা খুবই খুশি হলো। এরপর সে একটি কাপড় পরিষ্কার করে তাতে তারা দুইজনে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নীলা ও নীলা বনের মধ্যে গিয়ে কিছু ফল নিয়ে আসে খাবার জন্য। এভাবেই কিছুদিন যায়, কিন্তু এখন নিলয়কে নিয়ে থাকা নীলার জন্য কঠিন হয়ে পড়েছে। নিলয়কে বাইরে ঘুরতে যেতে দেওয়া খুবই বিপজ্জনক, তাই নীলা নিজেই নিলয়ের জন্য ঘাস কেটে নিয়ে আসে। এরপর একদিন নিলয় বলে যে, নীলা বোন, অনেক দিন হয়েছে আমি বাইরে যাই না। ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আজকে বাইরে ঘুরতে যেতে চাই। ঠিক আছে ভাই, তবে তুমি জলদি চলে এসো। ঠিক আছে বোন, কিন্তু আমি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না। আমি তোমাকে 3বার নাম ধরে ডাকবো, তারপর তুমি দরজা খুলবে। আচ্ছা ভাই, আমি তখনই দরজা খুলবো যখন তুমি আমার নাম ধরে ডাকবে, কিন্তু তুমি জলদি চলে এসো। আচ্ছা বোন। এই কথা বলে নিলয় দৌড়াতে দৌড়াতে বনের ভেতর চলে গেল। এতদিন পর বাইরে বের হতে পেরে তার অনেক সতেজ লাগলো, অনেক ভালো লাগলো। তার শরীর চকচক করতে লাগলো। সে বনের এখানে সেখানে ঘুরতে থাকলো। তখনই বনের মধ্যে এলো এক রাজকুমার। সে বনে এসেছে শিকার করতে, কিন্তু সে শিকার করার জন্য কিছুই পেল না। কিছুক্ষণ পরে সে খুঁজে পায় একটি হরিণ। হরিণটিকে দেখে রাজকুমার তার পিছনে যায়। ততক্ষণে হরিণটি তার বাড়ি ফিরে যাচ্ছে। রাজকুমার দেখতে পেল যে হরিণটি একটি ঘরের সামনে গিয়ে কিছু একটা বলছে। নীলা দরজা খোলো, নীলা দরজা খোলো, নীলা দরজা খোলো। রাজকুমার গাছের পেছন থেকে দেখতে পেল খুব সুন্দরী একজন মেয়ে। নীলা হরিণটিকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। মেয়েটি খুবই সুন্দর, আমি আমার চোখ সরাতেই পারছি না, কিন্তু সে এই হরিণটার সাথে কি করে? এরপর রাজকুমার তার রাজপ্রাসাদে চলে যায় এবং পরদিন আবার সেই ঘরের সামনে আসে এবং যেভাবে কাল হরিণ নীলাকে ডেকেছে, রাজকুমারও সেইভাবে ডাকে। আর নীলা দরজা খোলে আর দেখে যে খুব সুদর্শন একজন রাজকুমার তার সামনে দাঁড়িয়ে আছে। ক্ষমা করবে, আমি কালকে তোমাকে দেখেছি। আমি এই রাজ্যের রাজকুমার, আমার তোমাকে খুব ভালো লেগেছে। ক্ষমা করবেন রাজকুমার, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার তোমাকে খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি আছো? নীলা রাজকুমারকে সবকিছু খুলে বলল। সেটা কোনো ব্যাপার না, তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা সেটা বলো। অবশ্যই রাজকুমার, আমি আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু এই কথা আমার ভাইকে জানাতে হবে। তাহলে তাকে বলো এখন আমাকে যেতে হবে। কাল তুমি রাজপ্রাসাদে রাজমেহমান হয়ে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে রাজকুমার চলে গেল। আর নীলার কাছে এইসব স্বপ্ন মনে হলো। ততক্ষণে নীলার বাড়ি চলে এলো এবং নীলা তাকে সবকিছু খুলে বলল। ভাই, আজকে এই রাজ্যে রাজকুমার এসেছিল। সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং আগামীকাল তার প্রাসাদে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। সত্যি? তাহলে আমাদের অবশ্যই সেখানে যাওয়া উচিত। পরদিন তারা দুজনে রাজপ্রাসাদে গেল। রাজকুমার তাদের দেখে খুবই আনন্দিত হলো এবং তাদেরকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে গেল। এরপর দিন রাজকুমার নীলাকে বিয়ে করলো। তারপর তারা রাজপ্রাসাদে সুখী শান্তিতে বসবাস করতে লাগলো। একদিন নীলার সৎমা তার জাদুর কাচের বলের মধ্যে দেখতে চাইলো যে নীলা ও নিলয় কোথায় আছে। সে দেখতে পেল যে নীলার পরনে রানীদের মতো পোশাক এবং তার সাথে একজন রাজকুমার, আর নিলয় রাজপ্রাসাদের বাইরে ঘাস খাচ্ছে। এসব দেখে তার খুবই রাগ হলো। সে এক বাড়িতে তার কাচের বলটা ভেঙে ফেললো এবং তার মেয়ে শিলাকে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো। তারা দুইজন যখন রাজপ্রাসাদে পৌঁছলো তখন দেখতে পেল যে নীলা সেখানে ঘুমিয়ে আছে। সেলিনা তার জাদুর সাহায্যে তার মেয়ে শিলিকে রানীর পোশাক পরিয়ে দিল আর রানী নীলাকে অজ্ঞান করে ফেলল। শিলা, তুমি এখন থেকে এই রাজ্যের রানী, সবকিছুই তোমার। মা, আমরা ধরা পড়বো না তো? না, কখনো না।
আমি নীলাকে এখন গভীর জঙ্গলে ফেলে রেখে আসব, আর তুমি এখানে থাকবে। আচ্ছা মা। সেলিনা নীলাকে নিয়ে গেল গভীর জঙ্গলে ফেলে আসতে। নীলাকে জঙ্গলে ফেলে সেলিনা আবার রাজপ্রাসাদে ফিরে এলো। এইদিকে নীলাও ফিরে এলো রাজপ্রাসাদে তার বোর্ডের কাছে, কিন্তু শিলা তাকে চিনতে পারে না। আমার ঘরে একটা হরিণ কি করছে? যাও এখান থেকে, যাও বলছি। এটা শুনে নিলয় মন খারাপ করে সেখান থেকে চলে গেল, আর মনে মনে ভাবতে লাগলো, কি হয়েছে নীলার? সে কেন আমাকে না চেনার ভান করলো? তারপর সে মন খারাপ করে বাগানে চলে গেল। কিন্তু তার কেমন যেন সন্দেহ হলো, তাই সে আবার রাজপ্রাসাদে গেল। সেখানে সে তার সৎমাকে দেখতে পেল। নিলয় তাদের কথা শোনার চেষ্টা করলো। আমি নীলাকে ঘন জঙ্গলে রেখে এসেছি। এখন থেকে তুমি এই রাজ্যের রানী শিলা। সবকিছু চিরদিনের জন্য তোমার। হ্যাঁ মা, আমার অনেক আনন্দ লাগছে। আমি এখন এই রাজ্যের রানী। এখন তোমাকে রাজকুমারের সাথে কথা বলার জন্য প্রস্তুত হতে হবে শিলা। নিলয় আড়াল থেকে সবকিছু শুনতে পেল। এসব শুনে তার চোখের পানি চলে এলো। নিলয় বনে চলে গেল তার বোনকে খুঁজতে, কিন্তু কোথাও তাকে পেল না। বনে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল এক দরবেশ গাছের নিচে বসে ধ্যান করছে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? কেমন সাহায্য চাচ্ছ তুমি? আমার বোন এই জঙ্গলে হারিয়ে গেছে, আমি তাকে কিভাবে খুঁজে পাবো? দরবেশ চোখ বন্ধ করে ধ্যান করে, এরপর চোখ খুলে বলে, এই দিকে গেলে তুমি তোমার বোনকে জলদি খুঁজে পাবে। আর তোমার সৎমা তোমাকে এই হরিণে পরিণত করেছে, তাই না? এই কথা শুনে নিলয় চুপ হয়ে গেল। আমি এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবো? এই জাদুর পানি নিয়ে যাও। যখনই এই জাদুর পানিটা তুমি তোমার সৎ মায়ের শরীরে ছিটিয়ে দেবে, তার সকল জাদু শক্তি চলে যাবে। এখন তুমি এই দিকে যাও এবং রানীকে উদ্ধার করো। এই কথা বলে দরবেশ নিলয়ের গলায় পানির বোতলটা বেঁধে দেয়। আচ্ছা, ধন্যবাদ। এই কথা বলে নিলয় দরবেশের দেখানো পথে হাঁটতে হাঁটতে নীলাকে দেখতে পেল। বোন, তুমি ঠিক আছো? হ্যাঁ ভাই, তুমি কিভাবে আমাকে খুঁজে পেলে? আমাদের সৎমা এবং শিলা রাজপ্রাসাদে চলে এসেছে, এবং তারা আমাকে জাদু শক্তির সাহায্যে এখানে রেখে গেছে। নীলা, আমি সব জানি। চলো প্রাসাদে ফিরে যাই। চলো ভাই, কিন্তু তোমার গলায় ওটা কি? এটা আমাকে একজন দরবেশ দিয়েছে। এটা দিয়ে আমাদের সৎ মায়ের সকল জাদু শক্তি শেষ করা যাবে, এবং আমি আবারও মানুষে পরিণত হতে পারবো। এটা তুমি তোমার কাছে রাখো। এটা আমরা সঠিক সময় ব্যবহার করব। অন্যদিকে নীলা ও নিলয় প্রাসাদে চলে আসে। নীলা তার দাসীর মতো কাপড় পরে নেয়, যাতে কেউ তাকে চিনতে না পারে। এরপর রাজকুমার যখন তার ঘরে একা ছিল, তখন নীলা ও নিলয় লুকিয়ে তার ঘরে প্রবেশ করে। রাজকুমার, আমি এসে গেছি। রানী, তুমি এই কাপড়ে কেন? রাজকুমার, আমার সৎমা আমাকে জাদু করে বনে রেখে এসেছিল, এবং এখন তারা এই প্রাসাদে বসবাস করছে। সকল সেনাদের ডাকো। সকল সেনারা সেখানে উপস্থিত হলে রাজকুমার নীলা ও নিলয়ের সাথে রাজদরবারে আসে, এবং সেনাদের হুকুম দেয় নকল রানী ও তার দাসীকে রাজদরবারে আনার জন্য। কিছুক্ষণ পর নকল রানী ও তার মা রাজদরবারে আসে এবং দেখে যে রানী নীলা রাজকুমারের পাশে দাঁড়িয়ে আছে। তারা রাগান্বিত হয় এবং নিজেদের আসল রূপে ফিরে আসে। এদেরকে এখনই কারাগারে নিয়ে যাও। এরা রানীকে হত্যার চেষ্টা করেছে। তোর মনে হয় তুই আমাকে কারাগারে বন্দি করবি? কেউ আমাকে ধরতে পারবে না, কেউ না। আমি এখন এই রানীর থেকে প্রতিশোধ নেব। এই কথা বলে সে জাদুমন্ত্র পড়া শুরু করে। তখনই রানী নীলা সেই জাদুর পানি নিয়ে তার উপর দেয়, এবং সেলিনার জাদু কোনো রকম কাজ করা বন্ধ করে দেয়। তার খুব রাগ হয় এবং সে বুঝতে পারে না যে সে এখন কি করবে। এরপর সেলিনা ও শিলাকে কারাগারে বন্দি করা হয়। এরপর যখন তাদের সৎমায়ের জাদুর শক্তি চলে যায়, তখন নিলয় আবার হরিণ থেকে মানুষ হয়ে যায়। এসব দেখে তারা খুব খুশি হয়, এবং এখন তারা সবাই সুখে শান্তিতে এক ঘন জঙ্গলে একটা গাছের ওপর একটা সারস পাখি বাস করত। সে গাছের ঠিক নিচেই একটা গর্তে শিয়ালও বাস করত। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন তারা গল্প করছিল। বন্ধু,
আমি তোমাকে আমন্ত্রিত করলাম, তুমি কাল দুপুরে আমার বাসায় খেতে এসো। হ্যাঁ নিশ্চয়ই বন্ধু, আমি কাল দুপুরে আসব। পরের দিন দুপুরবেলা সারস শিয়ালের বাসায় গেল। ও বন্ধু, তুমি এসেছো? দেখো, আমি তোমার জন্য পায়েস রেঁধে রেখেছি। পায়েস ঠান্ডা হয়ে গেল, জলদি খাওয়া শুরু করো বন্ধু। শিয়াল চালাকি করে পায়েসটিকে একটা থালার ভেতরে বেড়েছিল, যার কারণে শিয়াল খুব ভালো করে সেই থালাটি থেকে পায়েসটিকে খেতে পারছিল। কিন্তু সারসের ঠোঁট যেহেতু লম্বা আর সরু, তাই সারস ঠিক মতো পায়েসই খেতে পারছিল না। ভালো করে খেয়েছো বন্ধু? হ্যাঁ বন্ধু, আমি অনেক ভালো করে খেয়েছি। এরকম খাবার আমি জীবনেও খাইনি, আর এরকম পাত্রেও আমি জীবনে খাইনি। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। পরের দিন সারস শিয়ালকে বলল, বন্ধু, কাল তো তুমি আমাকে অনেক ভালো করে খাওয়ালে। আজ আমি চাই তুমি দুপুরবেলা আমার বাসায় এসে খাও। হ্যাঁ বন্ধু, আমি অবশ্যই আজ দুপুরবেলা আসবো তোমার বাসায়। দুপুর হতেই শিয়াল সারসের বাসায় এসে পড়ল। সেখানে দেখা গেল সারস বড় বড় দুটি মাটির কলসির ভিতরে স্যুপ রান্না করে রেখেছে। বন্ধু, স্যুপ ঠান্ডা হয়ে গেল, জলদি খাওয়া শুরু করো। তারা দুজনেই স্যুপ খাওয়া শুরু করলো। দেখা গেল সারসের ঠোঁট যেহেতু অনেক লম্বা আর সরু, তাই সে ওই মাটির কলসির ভেতরে খুব সহজেই মুখ দিয়ে স্যুপটা খেতে শুরু করলো। কিন্তু কলসির ফুটো যেহেতু শিয়ালের মুখের চাইতে ছোট, তাই শিয়াল সেই ফুটো দিয়ে তার মুখটা প্রবেশই করাতে পারলো না, যার কারণে শিয়াল এক ফোঁটা স্যুপও সেখান থেকে খেতেই পারলো না। বন্ধু, স্যুপটা কেমন হয়েছে? পেট ভরে খেয়েছো তো? তুমি কি তোমার বাসায় ডেকে আমাকে অপমানিত করছো? কেন বন্ধু, তুমি কি স্যুপ খেতে পারোনি? তুমি যেই পাত্রে আমাকে খেতে দিয়েছো, সেই পাত্রের মুখটি এতটাই সরু যে আমি তার ভেতরে আমার মুখটাকে প্রবেশই করাতে পারলাম না। আমি এক ফোঁটা স্যুপও খেতে পারিনি। কেন বন্ধু, এই বুদ্ধি তো আমি তোমার থেকেই পেয়েছি। তোমার কি মনে নেই, কাল তুমি তোমার বাড়িতে ডেকে আমাকে কিভাবে অপমানিত করলে? আমার মুখ সরু হওয়াতে তুমি একটা থালার ভেতরে আমাকে খেতে দিলে। কাল আমি এক ফোঁটা পায়েসও খেতে পারিনি, তাই আমি তোমাকেও এরূপ শাস্তি দিলাম। দেখো এখন কেমন লাগে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে যেমন তার সাথে ঠিক সেরকমই ব্যবহার করা। 3 বন্ধু, টুনি পাখির ছেলে খুকু, কবুতরের ছেলে মিঙ্কি আর ছোট মিঠু তাদের নিজেদের ব্যাগ আর টিফিন নিয়ে স্কুলে যাচ্ছিল। কালু কালু দেখ, 3টা বাচ্চা স্কুলের দিকে যাচ্ছে। ওদের ব্যাগে নিশ্চয়ই টিফিন বক্স পাওয়া যাবে। চল, ওদেরকে বোকা বানিয়ে ওদের লাঞ্চ বক্স চুরি করে নিই। কাক দুটো উড়ে গিয়ে ওই ছোট ছোট পাখিদের থামিয়ে ফেলে। বাচ্চারা, তোমরা কি জানো কিছুদিন পরই ওই জঙ্গলে মেলা বসবে? মেলা? কোথায় কোথায় বসবে মেলা? ওই ওই পাহাড়ের সামনে মেলা বসবে। সেখানে অনেক বড় মেলা বসবে। যখন চামেলি কাক সেই ছোট ছোট পাখিদেরকে তার কথার জালে ফাঁসিয়ে ফেলে, তখন কালু কাক তাদের লাঞ্চ বক্স থেকে খাবার চুরি করে ফেলে। তাহলে তো আমরা অবশ্যই যাব সেই মেলা দেখতে। পাখিরা আবার তাদের ব্যাগ আর লাঞ্চ বক্স নিয়ে তারা স্কুলের পথে রওনা হয়ে গেল। চল কালু, নদীর ঠান্ডা পানির সামনে গিয়ে পার্টি করি। চামেলি আর কালু কাক সেই বাচ্চাদের থেকে চুরি করা খাবারগুলো নিয়ে নদীর সামনে এসে পড়ে আর সেখানে গিয়ে খাবার খেতে থাকে। আমার লাঞ্চ বক্স তো খালি। মা ভুলে গেছে। মা আমার লাঞ্চ বক্সে খাবার রাখতে ভুলে গেছে। চিঙ্কি আমার বন্ধু, তুমি আজ কি নিয়ে এসেছো? তুমি তোমার খাবার থেকে একটু খাবার আমাকে দিয়ে দাও। তারপর চিঙ্কি যখন তার লাঞ্চ বক্স খুলল, সে তখন অবাক হয়ে গেল। আমার মাও খাবার দিতে ভুলে গিয়েছে। আজ কি হয়েছে কে জানে। এর মধ্যে সেখানে ছোট মিঠু এসে পড়ে। বন্ধুরা, আমাকে একটু খাবার দাও। আমার খাবার কেউ চুরি করে নিয়েছে। না না মিঠু, কেউ চুরি করেনি। আমাদের লাঞ্চ বক্সও খালি। আমার মনে হয় আমাদের মায়েরা আমাদের সাথে কোনো প্র্যাঙ্ক করেছে। বাচ্চারা ওই দিন ক্ষুধার্তই থেকে যায়। বাসায় গিয়ে খুকু তার মার কাছে জিজ্ঞাসা করে, মা আজ কি কোনো প্র্যাঙ্ক ডে? কেন, কি হলো রে বাবু? কেউ কি তোমার সাথে প্র্যাঙ্ক করেছে?
তুমি আজ আমার টিফিন বক্সে কোনো খাবার দাওনি। এমনকি আমার আর বাকি দুই বন্ধুরও টিফিন বক্সে কোনো খাবার ছিল না। না না বাবা, আমি তো আজ তোমার টিফিনে আলুর পরোটা রেখেছিলাম। আলুর পরোটার কথা শুনে খুকুর মুখে তো পানি এসে পড়ে। কালু, ওই টুনি পাখির বাচ্চার আলুর পরোটাটা অনেক মজা ছিল। এখন দেখো আমরা কাল কি পাই। এখন থেকে আমরা প্রতিদিন ওই পাখিগুলোকে বলদ বানাবো এবং তাদের টিফিন চুরি করে ফেলবো। পরের দিন খুকুর মা খুকুর লাঞ্চ বক্সে পরোটা রেখে দিল। খুকু, বাবা, এই দেখো তোমার টিফিন বক্সে অমলেট আর পরোটা রেখে দিলাম, ভালো করে দেখে নাও, তা না হলে আবার কালকের মতো এসে বলবে যে আমি তোমার সাথে কোনো প্র্যাঙ্ক করেছি। মা, আমার মনে হয় স্কুলের কোনো দুষ্টু পাখির বাচ্চা আমাদের টিফিন বক্স চুরি করে খেয়ে নেয়। তুমি কোনো চিন্তা করো না, আজ আমরা আমাদের টিফিন বক্স আমাদের সাথেই রাখবো। পাখিরা সবাই স্কুলের দিকে যাচ্ছিল। আজ আমার মা আমাকে আমের চাটনির সাথে ঘিওয়ালা পরোটা দিয়েছে। আমার টিফিনেও আজ পরোটা আর মিষ্টি হালুয়া আছে। বাচ্চারা একটু দাঁড়াও, কথা শোনো। বাচ্চারা থেমে যায়। ওই সামনের নদীটায় একটা প্রজাপতি পড়ে গিয়েছে, সেই প্রজাপতিটাকে কেউ নদী থেকে বাঁচিয়ে তোলো। আমাদেরকে ওই প্রজাপতিটার সাহায্য করা উচিত। আমাদের উচিত নদী থেকে সেই প্রজাপতিটাকে বাঁচিয়ে তোলা। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, জলদি যাও, আর তোমাদের ব্যাগ আর লাঞ্চ বক্সটা আমার কাছে রেখে যাও। বাচ্চারা সবাই এটাই করে, তারা তাদের লাঞ্চ বক্স তাদের কাছেই রেখে যায়। এখানে তো কোনো প্রজাপতিই নেই। হতে পারে একটু আগেই প্রজাপতিটা উপরে উঠে গিয়েছে আর পড়ে গিয়েছে। কালু আর চামেলি জলদি জলদি তাদের লাঞ্চ বক্স খালি করে দেয় আর তাদের খাবার বের করে একটা থলেতে ভরে নেয়। বাচ্চারা এসে নিজেদের ব্যাগ আর লাঞ্চ বক্স নিয়ে স্কুলের দিকে যেতে থাকে। আজ আবারও লাঞ্চ বক্স খালি, এটা কিভাবে হতে পারে? আমার মনে হয় ওই কাক দুটোই চোর, আমাদের লাঞ্চ তারাই খেয়ে শেষ করে। এখন তাদেরকে শাস্তি দিতে হবে, তা না হলে তারা সব সময় এমনই করবে। বাচ্চারাও অনেক চালাক ছিল। দ্বিতীয় দিন তারা যখন তাদের বাসা থেকে তাদের লাঞ্চ বক্স নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল, তারা আসলে তাদের খাবারের ভেতর পেট ব্যথার ঔষধ মিশিয়ে দিয়েছিল। মিঠু, মিঙ্কি, এখন দেখো মজা, তারা এই খাবারটা খাওয়ার পরে পেট ব্যথায় কান্না করতে থাকবে। প্রতিদিনের মতো চামেলি আর কালু বাচ্চাদের থেকে তাদের লাঞ্চ চুরি করে নেয় আর সেই নদীর পাড়ে এসে খেতে থাকে। আর যখনই তারা সেই খাবারগুলো শেষ করে ফেলে, হঠাৎ তাদের পেটে ব্যথা শুরু হয়ে যায়। কালু, কালু, মরে গেলাম, আমার পেট ব্যথা করছে, আমার পেট গুড়গুড় করছে। আমার পেট, আমার পেট, আমার পেট ব্যথায় ফেটে যাবে। চামেলি আর কালু মাটিতে দাপাদাপি করে কান্না করছিল, আর বাচ্চারা গাছের ওপর থেকে দেখে হাসাহাসি করছে। এখন এই কাক দুটোর উচিত শিক্ষা হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, মনে করে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন আর শেয়ার করে দিন।